গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত, কাউকে হেয় প্রতিপন্ন ও ছোট করার জন্য নয়। তবুও কেউ যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। রিঙ্কু ভাই আসো, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয় নাই আবার, পাক্কা 3টা ঘন্টা আমি চক্কর খেয়েছি, একবার এই গলিতে আবার ওই গলিতে। তোমার বাসা যে এই চিপার মধ্যে কেমনে খুঁজে পাই কদেই? হ্যাঁ, আমার বাসাটা একটু চিপার মধ্যেই। আরে তুমি হচ্ছে ফিল্মের নায়িকা, তুমি থাকবা দামি জায়গায়, তুমি থাকতেছো চিপার মধ্যে, চলবো? আসলে প্রথম থেকে এই বাসায় তো, তাই আর ছাড়া হয়নি। এখন কিন্তু আর এখানে থাকলে চলবো না, এখন তোমার থাকতে হবে দামি দামি জায়গায়, ধরো বনানী, গুলশান, উত্তরা, এগুলাতে। ওসব এলাকাতে তো অনেক বেশি ভাড়া। আরে ম্যাডাম, তুমি এখন রূপালী পর্দার নায়িকা, তোমার কাছে ভাড়া কোনো ব্যাপার হইলো? টাকা থাকলে তো ব্যাপার না, টাকা না থাকলেই ব্যাপার। সবে মাত্র 3টা ছবি করলাম, কত টাকায় পেলাম? হাতে ছবি কয়টা আছে? আছে না? 5টা। 5 ছবির নায়িকা হইয়া তুমি চিপার মধ্যে পড়ে রয়েছ? না, তোমারে দিয়া কিচ্ছু হইব না। এর জন্যই তো তোমাকে আসতে বলেছি। আর লোকজন শুনে বলছে যে তুমি নাকি নন্দিতা আপুকে একদম মাটি থেকে আকাশে উঠিয়ে ফেলেছো। কথা তুমি ঠিকই শুনছ। আরে তুমি তো এই পাকা ঘরটার মধ্যে থাকো, কই থাকতে জানো নি? বেড়ার একবার বস্তি করে, ওইখান থেকে এই বান্দা হাতে করে লিয়া আজকের এই পজিশনে ওরে লিয়েছি। ঢাকায় এখন ওর 3টা বাড়ি, দামি 3টা গাড়ি, আর টাকা পয়সা ওইটার তো কোনো হিসাবই নেই। সে মাত্র 15টা ছবি করে এত টাকা পয়সার মালিক হলো কি করে? ম্যাডাম, এইটা হইলো এই বান্দার কারিশমা। কারিশমাটা কি আমাকে বলা যাবে? কনের লিগেই তো আইছি। তাহলে বলো কারিশমাটা কি? কত 15টা ফিল্মে ওই কয় টাকা পাইছে? সব মিলে 50 লক্ষ টাকা হবে। একটু অত টাকা পাইছে নি? আচ্ছা ধরলাম, তোমার কথাই ধরলাম যে 50 লাখই পাইছে, কিন্তু ওর সম্পদ কত টাকার আছে এটা জানো নি? আমি কিভাবে জানবো? আমি জানি। জানো যেহেতু বলো কত টাকা সম্পদ আছে। কম করে হইল এই মুহূর্তে ওর 10 কোটি টাকার সম্পদ আছে। কি বলো? 10 কোটি টাকা সম্পদ? কিভাবে? এইটাই তো তুমি বুঝবা না। না না, এটা কি করে সম্ভব? 7 বছর আগে সিনেমাতে এসে এখন 10 কোটি টাকার মালিক, এটা সম্ভবই না। তাও আবার সিনেমা করেছে 15টা। তোমার বিশ্বাস হইতেছে না তো? আমি তোমার এই হিসাবটা মিলাইয়া দিতে আছি। ঠিক আছে, হিসাবটা দাও। ওই এখন যে গাড়িটাতে চলে ওটার দাম কত হইব? কত হবে আমি কি করে বলবো? এই গাড়িটার দাম হচ্ছে 3 কোটি টাকা। কি বলো? 3 কোটি টাকা?
আর ওই যে পুরান দুইটা ওগুলো বেশি না, ওগুলো হচ্ছে দুইটা 70 লাখ। 70 লাখ? হ্যাঁ। আর উত্তরায় হচ্ছে 3টা বাড়ি, 3টা বাড়ির দাম হচ্ছে 9 কোটি টাকা। 9 কোটি টাকা? কি বলছো এসব? এবার সম্পদের হিসাব পাইছ, কত টাকার মালিক হইছ? আমি সম্পত্তির হিসাব জেনে কি করব? আরেকজনের সম্পত্তির হিসাব জেনে আমার কি লাভ? হ্যাঁ, ঠিকই কইছ। অন্যের সম্পদের হিসাব করে তোমার লাভ হইব কি? তোমার ওর চাইতে বেশি সম্পদের মালিক হন লাগবো, এই চেষ্টাটাই তোমার করণ লাগবো। আমাকে? হ্যাঁ, তোমারে। আমি কি পারবো? আমারে যেহেতু ডাকছ, তাইলে তুমি পারবা। নন্দিতার সম্পদ তো আমার হাত দিয়েই হয়েছে। এখন তুমি যদি আমার কথাটা মন দিয়া শুনো নন্দিতার মতো, তাহলে তোমার বিয়ে হইব। তুমি যদি আমাকে নন্দিতা আপুর মতো এত সম্পত্তি করে দিতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার কথা শুনবো। আর এই সম্পদকরণটা আমার এক তুড়ির ব্যাপার, বুঝতে পারছ? খালি মনে রাখবা, সম্পদ হয়ে গেলে রিঙ্কুরে বুঝলা যায় না। কি যে বলো না রিঙ্কু ভাইয়া, সম্পত্তি পাওয়ার পর তোমাকে ভুলবো কেন? এটা কোনো কথা বললে? ওই নন্দিতা এখন আর আমারে চিনে না, যা করার নিজে নিজেই করে। সবাইকে এক কাতারে দাঁড় করাবা না। প্রথম প্রথম সবাই রমই কয়, কিন্তু যখন একবার টাকার রাস্তা পাওয়া যায় পাল্টি লয়, বুঝলা যায়। সবাই ভুলে গেলেও আমি ভুলবো না। ঠিক আছে, দেখা যাইব। এবার আসল কথায় আই। বলো। আর শুনো, আমি কিন্তু তোমারে ফ কাম করে দেওয়ার পারুম না। আমার তুমি মাসে 1 লাখ টাকা করে দিবা। 1 লক্ষ টাকা? আমি কিভাবে দিব 1 লক্ষ টাকা? আরে ওই রাস্তাটা তো আমি তোমার দেখা দিব। ঠিক আছে, তুমি যদি রাস্তা দেখিয়ে দাও তাহলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারবো। আর এরপরে আমি এদিক ওদিক থেকে যা কমিশন কামামু ওইটার দিকে কিন্তু তুমি নজর দেবার পারবা না। ঠিক আছে, দিব না। হ্যাঁ, এই বাসায় কিন্তু তোমার থাকুন চলবো না, আর অভিজাত এলাকায় থাকতে হইব। ভাড়া দিব কিভাবে? এইটার জন্য তোমার চিন্তা করতে হইব না, শুধু তুমি আমার কথা মতো কাজ করবা, বুঝার পারছ? ঠিক আছে, তোমার কথা মতোই কাজ করলাম। এখন তোমার একটা গাড়ি লাগবে। গাড়ি? হ্যাঁ। আমি কিনবো গাড়ি? গাড়ি কেনার টাকা পাবো আমি কি করে? আরে এটার বন্দোবস্ত তো আমি করে দিব। আমি খালি যেভাবে যেভাবে কমু মন দিয়া ওই কাজগুলোই খালি করব। বলেছি তো তোমার কথা মতোই কাজ করব। হ্যাঁ, তাইলে রেডি হয়ে যাও, সব গুজগাছ করে আলাও, কয়েকদিনের মধ্যেই তুমি এই বাসা ছেড়ে দিবা। বাসা খুঁজতে হবে না? ওইটাও আমি দেব, বুঝছো? তুমি খালি মন দিয়ে আমার কথাগুলো শুনবা, আমার মতো করে কাজটা করবা, আর আমার ভুলে যাও না। আরে না, তোমাকে কি ভুলতে পারি? ঠিক আছে, আলবিদা। ঠিক আছে। গুড মর্নিং বস। মর্নিং। হ্যাঁ রমেশ, বসো। যায় না বস। কি যায় না? ফিল্মে রমিজ একদম যায় না বস, রিঙ্কু। ঠিক আছে রিঙ্কু, বলো কি খবর? খবর একখান জবর লিয়েছি বস। কি জব্বর খবর? সুপার হিট নায়িকা। কে সুপারহিট নায়িকা? জেরিন? জেরিন খান বস, জেরিন খান। জেরিন খানের কি হয়েছে? লেগে রেডি করে আলাইছি। রেডি করে ফেলেছো? লেগে রেডি করে আলাইছি। খুলে বলো তো। বস, সুপার হিট নায়িকা জেরিন খান হ্যাঁ। আপনার লেগে পুরো রেডি করে আলাইছি। কিভাবে? বস, এই রিঙ্কু একবার যে এদিকে চোখ দেয় খালি হাতে কিন্তু ফিরে না। আহা, খুলে বলো। ওই গেছি বস, এই ফ্ল্যাটটা হ্যাঁ। আর ওই যে আপনার পড়ে রয়েছে গাড়িটা, একটু পলিসি বিস করে একটু দানের ব্যবস্থা করেন। একেবারেই দিয়ে দেবো? আমি একবারে দানের কথা কইতাছি না, তা হ্যাঁ যদি আপনারে খুশি করার পারে তাই দিয়া দিলেন। কত নায়িকারই তো কত কিছু দিলেন। তাই কথাটা মন্দ বলনি, কত নায়িকাকে তো কত কিছু দিলাম।
কিন্তু সমস্যাটা হলো কিছুদিন পরেই তো পোল্ট্রি নেয়। পাল্টি না নিল আপনার কি সারা জীবন একটা রাখবেন? আপনারও তো আবার এক জিনিস বেশি দিন ভাল লাগে না। কথাটা মন্দ কও নাই, ঠিক আছে, ফ্ল্যাট আইনা উঠাও আর এক্স করলা গাড়িটা দিয়ে দাও। যদি খুশি করতে পারে তাহলে গাড়িটা ওর, আর যদি খুশি করতে না পারে তাহলে কিন্তু লাথি মেরে বের করে দেবো। ঠিক আছে বস, আমি পুরোপুরি ওরে বুঝাই কমু, সাবধান করে দিব, এদিক সেদিক যেন না হয়। বস এটা কি কি কিছু দিবেন না বস? তোমার আবার কি দেবো? বস যারা এনে দিতেছি আর লিগে এত বড় ফ্ল্যাট গাড়ি আর যে এনে দিতেছে আর লিগে কিছু হইব না? নজরানা আগে আসুক, দেখি কেমন সার্ভিস দেন, তারপর তোমারটা। এটা একটা কথা কইলেন বস, আমার লগে অন্য হয়ে গেল না বস? অন্যায় হবে কেন? তুমি যেহেতু এনে দিচ্ছ, ভালো খারাপের দায়িত্ব তোমার। ঠিক আছে, দায়িত্ব আমার, তো হাঁচা কিরকম তো বস? এই পর্যন্ত যাদের লিয়েছি আপনার কাছে, হ্যাঁ, কেউ কি ভালো ছাড়া খারাপ কিছু করছে আপনার লগে? তা অবশ্য করে না। এইটাও করবো না, আমারটা আমার দেন বস। তোমার তো আবার দেরি সহ্য হয় না, কাউকে এনে দেওয়ার কথা বলেই দেন দেন শুরু। বস কন্ত কোনোদিন আইনা দিমু কয়া আনি নাই, এরকম হইছে? তা হয়নি। তাইলে আগে দিতে সমস্যা কি? তোমাকে নিয়ে আর পারা যাবে না। এই নাও। শুক্রিয়া বস, শুক্রিয়া। নগমত দিল দরিয়া মানুষের লেগেই আমরা বেঁচে আছি বস। আর তোমাদের মতো লোকদের কারণেই আমরা এই ধরনের আনন্দ ফুর্তি করতে পারছি। আসি বস। হ্যাঁ ওকে। রিঙ্কু ভাই, এত বড় ফ্ল্যাটে আমি থাকবো? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফ্ল্যাটে উঠে গেছো আর কইতাছে এই ফ্ল্যাটে তুমি থাকবা? আরে তুমিই তো থাকবা। হ্যাঁ, তুমি গ্রেট রিঙ্কু ভাই, তুমি গ্রেট। আমার কথা মতো খালি তুমি চলো, দেখো আরো কি কি পাও তুমি। হ্যাঁ, তোমার কোনো কিছুর অভাব থাকবে না, কইলাম তো আমি। তোমার কথাই তো শুনবো, বলেছি না? আগে বলো এগুলো কিভাবে, এই ফ্ল্যাট গাড়ি কিভাবে ম্যানেজ করলে? এই good কারিশমা। হ্যাঁ, কোন ম্যাডাম আমার 1 লাখ টাকা দাম যায় কিনা? 1 লাখ টাকা? তোমাকে 1 লক্ষ টাকা দিব? এত বড় ফ্ল্যাটের ভাড়া, আবার গাড়ি মেনটেন করা। তুমি আগে আমাকে একটা পথ দেখিয়ে দাও যে এগুলো আমি কিভাবে ম্যানেজ করব, তারপর তোমার 1 লক্ষ টাকার ব্যাপারে কথা বলবো। আরে ম্যাডাম, তোমার কাছে কি এই ফ্ল্যাট গাড়ি এগুলো লেগা কোনো টাকা পয়সা চাইছি, নিছি কিছু? হ্যাঁ, চাও নাই, নাও নাই, তারপর বলো কিভাবে কিভাবে। আরে হুনো, সব তো তুমিই করবা, তোমারই করতে হইব। তোমার না কইয়া কি পারন যাইব? হ্যাঁ, তাহলে বলো। গাড়ি ফ্ল্যাট এগুলা সব হচ্ছে শিল্পপতি আদনান সাহেবের। আদনান সাহেবের? আদনান সাহেবের। কিন্তু তিনি আমাকে এসব কেন দিলেন? আরে শিল্পপতি কি টাকা পয়সার অভাব আছে? মন চাইছে দিচ্ছে। তিনি আমাকে দেখলো না, জানলো না, আমার সাথে তার কথাও হলো না, তারপরে এত বড় ফ্ল্যাট গাড়ি আমাকে দিয়ে দিল। গাড়িটা দিচ্ছে তোমার ব্যবহার করানোর লিগা, আর এই ফ্ল্যাটটা এইটা দিচ্ছে তোমার থাকানোর লিগা। এখন যদি তুমি ওনারে খোঁজ করবার পারো, তাহলে গাড়ি ফ্ল্যাট সব তোমার নামে লিখা দিব। কি বলো?
ঠিকই কইতাছি, এইসব টাকার কুমিরগুলা একটু ভালোবাসা পাইলে বুঝছো না, তোমারে টাকা দিয়া একটু বাসায় দিব। এখন তুমি খালি তোমার ভালোবাসাটা দিয়া একরে তোমার হাতের মধ্যে লিয়ে আইবা। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, জায়গা মতো নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর ভালোবাসা দিয়ে কৌশলে তাকে বশে করার দায়িত্ব আমার। এটা খালি মাথাটা একটু ঠান্ডা রাইখা তোমার ভালোবাসার কৌশল দিয়া এইসব শিল্পপতিরে যদি একটু হাতে রাখার পারো, তাইলে তোরে তুমি খালি আগে বেড়া যাইবা, খালি আগে বেড়া যাইবা, খালি আগে বেড়া যাইবা। কোনো কিছুর তোমার অভাব হইব না। কোটি কোটি টাকা তোমার পায়ের উপরে খালি পড়তে থাকবো, খালি পড়তে থাকবো। আহা! ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শুধু এরকম শিল্পপতিদের আমার হাতের নাগালে এনে দাও, বাকি দায়িত্ব আমার। আহো বেটা, তোমার হাবিলিটা একটু শেয়ার করাই। চলো চলো চলো। সারপ্রাইজ! আরে আপু তুমি হ্যাঁ আমি। তুমি বাসার ঠিকানা পেলে কি করে? বোকা নাকি? সাংবাদিকতা করি আমরা, মিডিয়া বিট করি, আর তোদের মতো নায়িকাদের নিউজ আমরা করি। তোদের ঠিকানা পাওয়া কি মুশকিল? আরে আসো আসো বসো। চল। একটা তো বেশ বড়ই দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক বড়, 3টা বেড, ড্রয়িং, ডাইনিং, 3টা বা 25 স্কয়ার ফিট। বাহ, বেশ ভালো করেছিস। ওই পুরান ঢাকার অলিগলি ছেড়ে এসে খুব ভালো হয়েছে। তোর মতো সুপারস্টার নায়িকাদের ওখানে মানায় না। ঢাকায় প্রথম এসে ওখানেই ওঠা। তা এই ফ্ল্যাটের ভাড়া কত? তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মানে কি? আরে এটা রিঙ্কু ভাইয়া ব্যবস্থা করে দিয়েছে। ভাইয়া ওই কস্টিউম ডিজাইনার? হ্যাঁ। বুঝতে পেরেছি। কি? মিডিয়াতে দুইটা পথ আছে, একটা হলো ভালো অভিনয় করে ভালো শিল্পী হওয়া, আরেকটা হলো নায়িকার সাইনবোর্ড কাজে লাগিয়ে টাকা কামানো। তুই টাকা কামানোর পথে পা বাড়িয়েছিস। আপু মিডিয়াতে এসে অনেক স্ট্রাগল করেছি, এরপর তোমার সঙ্গে আমার পরিচয়। তোমার পরামর্শে আজ আমি এখানে। তোমার সাথে মিথ্যা বলবো না, আমার একটা অতীত আছে। সবারই অতীত আছে, কারোরটা ভালো আর কারো খারাপ। আমার অতীতটা খুব খারাপ। কি খারাপ বলা যাবে? বলবো, সময় হলে একদিন সবই বলবো। তবে শিল্পী হওয়ার চেয়ে টাকাটা আমার বেশি প্রয়োজন। বুঝতে পেরেছি। শোন, তবে নিজের দিকে খেয়াল রেখে কাজ করিস। মিডিয়া জগৎটা খুবই কঠিন, আর তার চেয়েও বেশি কঠিন তুই যে পথে পা বাড়িয়েছিস। আচ্ছা, তুই কি জানিস এই ফ্ল্যাটের ওনার কে? হ্যাঁ, শিল্পপতি আদনান সাহেব। তাকে আমি খুব ভালো করে চিনি। তুই তোর পাওনা কড়ায় গন্ডায় আদায় করে নিবি। সেটা নিয়ে তুমি চিন্তা করো না। তোমাকে বলেছি না আমার একটা অতীত আছে, সেটা একেবারেই সুখকর নয়। তাহলে আজ উঠি রে। কিছু খেয়ে যাবে না? না, অন্য আরেকদিন খাবো। দেখো আবার এসব নিয়ে লেখালেখি শুরু করো না। বিশ্বাস রাখতে পারিস, তোকে আমি নিজের ছোট বোনের মতো দেখি। তোর এইসব উল্টাপাল্টা চলাফেরা আমি অনেক আগে থেকেই জানি। লিখলে তো আগেই লিখতে পারতাম। তুমি বারবার আমাকে নিয়ে প্রতিবেদন করে আমার ছবি ছাপিয়ে আমাকে নায়িকা বানিয়েছো। তাহলে কি করে ভাবলি আমি তোর বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট করে তোর ক্যারিয়ারকে কবর দিয়ে দিব? তা হয় না। শোন, তোর কষ্টকর অতীত সম্পর্কে বলিস আমাকে আরেকদিন। লিখবো না তোর কষ্ট নিয়ে, ঠিক আছে? আজ তাহলে যাই রে। আচ্ছা। ভালো থাকিস। আমার অতীত
কোনো খবর আছে? মা বাবার এরকম ব্যবস্থা করতে পারছো? না, তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। আমার অপরাধটা কি? তারা বলতেছে তোমার মা নেই, তোমার বাবা একজন সন্ত্রাসী ছিল, তুমি তোমার নানা বাড়িতে মানুষ হয়েছো। তারা বলছে যে তুমি সংসার সামলাতে পারবে না। আমাদের 3 বছরের সম্পর্কে তোমার কি মনে হয়েছে একবারও যে আমি তোমাদের ফ্যামিলি মেনটেন করতে পারবো না? আমি তো তাদের বোঝাতে চেষ্টা করেছি তোমার সব যোগ্যতাই আছে। তারা যদি না বুঝে তাহলে আমাদের 3 বছরের প্রেম কি এখানেই শেষ? এখানে শেষ হবে কেন? আমি যেভাবেই হোক তাদের রাজি করবই। তোমার উপর ভরসা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার উপর, তুমি আমার উপর ছাড়া আর কার উপর বিশ্বাস করবে? তা ঠিক আছে, শেষ পর্যন্ত যদি তুমি ব্যবস্থা না করতে পারো, তুমি কোনো চিন্তা করো না, আমি রাজি করবই। সেটাই যেন হয়, না হলে পরে আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবো না। এসব ফালতু কথা বলবে না। নানার বাড়িতে বড় হয়েছি, উঠতে বসতে কথা শুনতে হয়। হ্যাঁ, তোমার সাথে যদি আমার বিয়েটা না হয় তাহলে আর কোথাও মুখ দেখাতে পারবো না। সেটা আমি জানি, আর জানি বলেই বাবা মাকে রাজি করবই। আচ্ছা, আমার নানা ভাইরে কি তোমার বাবার সাথে কথা কইতে কমু? এই কথাটা মন্দ বলেনি। তোমার নানা মুরব্বী লোক, বাবা আবার মুরব্বীদের কথা ফেলতে পারে না। তোমার নানা যদি আমার বাবাকে ম্যানেজ করতে পারে তাহলে সে না করতে পারবে না। তাইলে তুমি নানা ভাইয়ের সাথেই কথা কো। ঠিক আছে, বলবো। তাহলে আমি নানা ভাইরে বলবো না সব ম্যানেজ করতে। তাই যেন হয়। জন্মের পর পর আমার মা মারা গেছে, এটা নাকি আমার দোষ। আমি নাকি আমার মা রেখাইছি। বাপ গেছে গা বিপদে, ওইটাও আমার দোষ। নানার বাড়িতে বড় হইছি, ওইটা আমার দোষ। আমার আর দোষের শেষ হলো না। এত দোষ নাকি সংসার করা যায়? আমি আর এখানে সংসার করুন না। নানার লইয়া এবার ডাকে যামুগা, নানার স্বপ্ন পূরণ করুন, আমি নায়িকা হুম। আরে সব সংসারে এরকম দু চার কথা হয়, এর জন্য সংসার ছেড়ে চলে যেতে হবে? শুনো, উঠতে বসতে এত কথা আমি শুনতে পারুম না। আমি এখানে এসে যত কথা শুনছি, আমার নানার বাড়িতে অত কথা শুনি নাই। তাই আমি নানার লয়ে ঢাকা যাবো। নানা এক পরিচালকের সাথে কথা কইছে, সে আমার নায়িকা বানাইবো, আমি চলে যাবো। এসব তুমি কি বলছো? আমাদের সংসারের বউ হবে নায়িকা? মা বাবা এটা কখনো মেনে নেবে না। তারা তো এমনিতেও আমার মাইনা নেয় নাই। তাদের অমতে বিয়ে করেছি, তাদের মেনে নিতে একটু তো সময় লাগবেই। তারা তো বাড়িতে জায়গা দিয়েছে। বাড়িতে জায়গা দিছে রাখনের লেগা না, বিদায়করণের লেগা। এসব ফালতু কথা না বলে বাবা মায়ের সাথে একটু মানিয়ে নিতে চেষ্টা করো। চেষ্টা অনেক করছি, আর চেষ্টা করতে পারবো না। কারো মুখাপেক্ষি হবো না, এখন নিজের পায়ে নিজে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো আরো অনেক কাজ আছে, অন্য কিছু করতে পারো। না, আমার এদিকে অন্য কোনো কাজ হবো না। আমার নানার স্বপ্ন ছিল আমার নায়িকা বানাইবো, তাই আমার নাচ শিখেছে, অভিনয় শিখেছে। তোমার নানাই তোমার মাথাটা নষ্ট করছে। আমার নানা আমার মাথা নষ্ট করে নাই, আমার মাথা নষ্ট করছে তোমার মা বাবা। এখন তুমি যদি আমারে চাও আমার সাথে আসো, আর নাইলে তুমি তোমার মা বাবার লগেই থাকো। দেখো, আমি তোমাকেও চাই আর আমার মা বাবাকেও চাই। তুমি কিছুদিন তোমার নানা বাড়িতে বেরিয়ে আসো, তোমার মাথা ঠান্ডা হলে আমি গিয়ে নিয়ে আসবো। আমার মাথা ঠান্ডা গেছে। নানা আমার লেগা ঢাকা একটা বাসা দেখছে, আমি ওইখানে যাইতেছি। আর তোমার ঠিকানা দিয়ে দিমু, তুমি চলে আইসো। দেখো, তুমি কিন্তু ভুল করতেছো। আমি কোনো ভুল করতেছি না। আমি সবচেয়ে বড় ভুল করছি তোমারে বিয়ে কইরা। ঠিক আছে, আমি গেলাম। আমার জন্মের পরপরই আমার মা মারা গেছে। বাবা ছিলেন টেরোরিস্ট। সেটা কি আমার দোষ? যাই হোক, এসব ভেবে আর কোনো লাভ নেই। আমাকে অনেক বড় হতে হবে। আমার টাকা দরকার, অনেক বেশি টাকা দরকার। কে কে আপনি? আমি আপনার ও ভাইয়া, আসেন। সরি, আপনার ফ্ল্যাটে আপনাকে জিজ্ঞাসা করলাম কি আপনি। আসেন আসেন, বসেন। এখন এই ফ্ল্যাট আর আমার না, এখন এই ফ্ল্যাটে যে থাকে তারই ফ্ল্যাট। এত বড় ফ্ল্যাট আমার হবে, সেই সৌভাগ্য কি আমার আছে? কেন না? আমার থেকে তো তোমার যোগ্যতা অনেক বেশি। আপনার থেকে আমার যোগ্যতা বেশি? হাসালে। শোনো, যার যোগ্যতা বেশি তার কাছে মানুষ যায়। যেমন আমি তোমার কাছে এসেছি। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। সুন্দর করে কথা বলতে পারলে তো তোমার নায়ক হতে পারতাম। পর্দার নায়ক আর বাস্তবের নায়ক
দুটো একেবারেই আলাদা। তা আমি কি বাস্তব জীবনে নায়ক হতে পারবো? নায়িকা তো নায়কের পথ চেয়ে বসে আছে। তাহলে আপনি কেন? তুমি বলে আপন করে নেওয়া যায় না? বাহ, আমার নায়ক তো দেখা যাচ্ছে বেশ রসিক। বয়স একটু হয়েছে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো অনেক তরুণ। কই আর এমন বয়স হয়েছে? তোমার মতো বয়সীরাই তো ভালোবাসার মর্ম বোঝে। ইউ আর লাভলি গান। যদি তোমার কাছে মনে হয় তাহলে আমি ধন্য। মনে হবে কি, আমি তো তোমাকে মনের ভিতর জায়গা দিয়েই বসে আছি। ধন্য হলাম। তাই তো রিঙ্কু বলতেই ফ্ল্যাটের গাড়ি দিয়ে দিলাম। একেবারে নাকি ব্যবহারের জন্য আর থাকার জন্য? এখনো একেবারে না, তবে তবে কি? ভালোবাসার উপরে নির্ভর করবে একেবারেই, নাকি আমার উপর আস্থা রাখতে পারো, আমার ভালোবাসায় কোনো খাত থাকবে না। কি ব্যাপার, তুমি তুমি এখানে কি চাও? সবার মুখে শুনে দেখতে এলাম। কি দেখতে এলে? দেখতে এলাম 1 বছরের মাথায় তোমার এত পরিবর্তন। কি বলতে চাও তুমি? বলতে চাই 1 বছরের মাথায় দামি ফ্ল্যাট, গাড়ি, ছবি তো করেছো মাত্র 3টা। গিফট বোঝো? তুমি গিফটের কি বুঝবে? এসব আমাকে একজন গিফট করেছে। কোন লাভে গিফট করে? যাদের অনেক টাকা আছে আমাদের সোসাইটিতে, তারা এভাবে একটু গিফট করেই থাকে। তা সে মহান লোকটি কে? হি ইজ এ বিজনেসম্যান। ব্যবসায়ী যারা লাভ ছাড়া কোনো কিছুই করে না। অনেকের মতো সবাই লাভ খোঁজে না। তো লাভ খোঁজে না এরকম কতজনের সাথে তোমার পরিচয় আছে? কতজন তোমার দরকার? আমার দরকার নেই। স্ত্রী কতটা বড় হলো তার অনুমান করার জন্য। আমার বড় হওয়ার অনুমান দিয়ে তোমার কাজ কি? আমার কোনো কাজ নেই। পাড়া প্রতিবেশী কি বললো সেই খোটা শোনার প্রস্তুতি নিতে হবে তো। মানে? সবাই প্রশ্ন করে তোমার স্ত্রী কোন আলাদিনের চেরাগ পেয়েছে, যারকে ঘষা দিয়ে এই দামি ফ্ল্যাট, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন করছে। তোমার স্ত্রী? কে তোমার স্ত্রী? সেটাও ভুলে গেলে নাকি? গত 1 বছর স্ত্রী কিভাবে ছিল, কোথায় ছিল, সেটার কোনো খোঁজ খবর রাখিনি। এখন এসেছি স্ত্রী বলতে, কোন মুখে? তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই। যে মা বাবার কোল থেকে বের হয়ে স্ত্রীকে ছায়া দিতে পারে না, তার আবার আমাকে বিবাহিত স্ত্রী বলতে লজ্জা করে না? লজ্জা তো এখন করছে যে নায়িকা পরিচয়ে পতিতাবৃত্তি করছো। আমার যা খুশি আমি তাই করছি, তোমার কি? তোমার যা খুশি তাই তুমি করতে পারতে যদি আমার সাইনবোর্ডটা তোমার মাথার উপরে না থাকতো। তোমার সাইনবোর্ডে আমি এখানে এসেছি? তুমি আমার অতীত, তুমি আমার লজ্জাজনক অতীত। আর দয়া করে আমাকে এসব থেকে মুক্তি দাও। আর একটা কথা শুনে রাখো, তুমি কখনো কোথাও আমাকে তোমার স্ত্রী হিসেবে পরিচয় দিবে না। তোমার স্বামী হিসেবে পরিচয় দেব আমি, একটা পতিতার স্বামী। মুখ সামলে কথা বলবে। নায়ক নায়িকা মানুষের আইডল, মানুষের স্বপ্ন। আর তোমার মতো নায়িকা যারা নায়িকা পরিচয়ে পতিতাবৃত্তি করে, মানুষ তাদের থুথু দেয়। 200-250 সিনেমা করেও যাদের জীবনযাপন করতে কষ্ট হয়, শেষ বয়সে প্রধানমন্ত্রীর সাহায্য নিয়ে চিকিৎসা করতে হয়। আর তোমার মতো নায়িকা 3-4টা সিনেমা করেই বাড়ি, গাড়ি এত কিছু করে ফেললে। বের হয়ে যাও, বের হয়ে যাও আমার বাসা থেকে। তোমার বাসায় আমি থাকতে আসিনি, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, গেট লস। ভালো হয়েছে, আপদটা নিজ থেকে বিদায় নিল। কি ব্যাপার, চেক সাইন করলে না? দেখো, তোমাকে আমি প্লটটা লিখে দিয়েছি, গাড়িটা দিয়েছি, আরো 2 কোটি টাকা দিয়েছি। এরপর তুমি আর কি চাও? এখন আরো 1 কোটি টাকা দিবে। বাড়াবাড়িটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না। এই নাও, চেকটাতে সাইন করো। যদি স্বাক্ষর না করি? তুমি সাইন করবে, কারণ তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আচ্ছা বলো তো,
তোমার কি কোনো টাকা পয়সা কম আছে? সামান্য একটা চেক সাইন করবে, তাতে এমন করছো কেন? সাইনটা করো। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা তো তুমি অনেক আগে ছাড়িয়ে গিয়েছো। মেয়ের বয়সে এক মেয়ের সঙ্গে যা ইচ্ছে তাই করেছো। এখন তুমি তার চাওয়া পাওয়া পূরণ করবে না, তা কি করে হয়? এটাকে চাও বলে না, এটাকে বলে ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেল মনে করো আর যাই করো, এখন চেকটা সাইন করো। না, আমি চেক স্বাক্ষর করব না। দেখো, সামান্য টাকা নিয়ে তুমি শুধু শুধু ঝামেলা করছো। কোনো ঝামেলা না, দিন দিন তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। স্পর্ধা? স্পর্ধা তো তোমরা বাড়িয়েছো। রাতকে রাত ফ্লাইটে, ক্লাবে, দেশ বিদেশে নাচিয়েছো, গাইয়েছো, ইচ্ছে মতো ভোগ করেছো, আর বুঝিয়েছো আমাদের সাথে থাকলে কোটি কোটি টাকা পাবে, শুধু ছবি করে কত টাকা পাবে। এখন কেন তালবাহানা করছো? নাও চেকটা সাইন করো, আমার 1 কোটি টাকাই লাগবে। আমি বলেছি তো, আমি চেকে স্বাক্ষর করব না আর তোমাকে কোনো টাকা দেবো না। যেটা পারবে না সে কথা কেন বলছো? চেকটা সাইন করো। আমি আবার বলছি, আমি তোমাকে কোনো টাকা দেবো না আর চেকও স্বাক্ষর করবো না। স্ত্রী সন্তান নিয়ে কি সুন্দর সুখে শান্তিতে সংসার করছো, কেন অযথা তুমি এই টাকা নিয়ে অশান্তি ডেকে আনতে চাচ্ছ? মানে? মানে মানে তুমি আমার সঙ্গে এতদিন যা যা করেছো সব কিছু ভিডিও রেকর্ডিং করা আছে। প্রথমে তোমার স্ত্রীর কাছে যাবে, তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়বে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। কি বলছো তুমি? ইয়েস, যা শুনছো তা সত্য। চেকটা সাইন করো। অযথা কেন সুখের সংসারে আগুন লাগাতে যাচ্ছ? তাছাড়া সোসাইটিতেও তো হেয় প্রতিপন্ন হতে হবে। নাও চেকটা সাইন করো। এতে তোমার সম্মান নষ্ট হবে। ব্যাঙের আবার সর্দি কি? সবাই জানে আমাদের মতো নায়িকারা কিভাবে এত লাক্সারিয়াস লাইফ লিড করে। এসব স্ক্যান্ডাল আমাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের জন্য ব্যাপার। সংসার ভাঙবে, সমাজে হেয় প্রতিপন্ন হবে। এর চেয়ে ভালো না যে কিছু টাকা দিয়ে দাও, ঝামেলা শেষ করো, তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আমি তোমাকে আর 1 টাকাও দেবো না। ডার্লিং, কেন এই সামান্য কটা টাকা নিয়ে এমন করছো? টাকাটা দিয়ে দাও। তুমি যেহেতু তোমার রূপ দেখিয়েছো, আমি দেখবো তুমি কি করতে পারো। আমি তোমাকে 1 টাকাও দেবো না। তার মানে তুমি আমাকে টাকা দিবে না? না, দেবো না। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, দেবে কিনা বলো। না, তোমাকে আমি 1 টাকাও দেবো না। দেখি তুমি কি করতে পারো। দিবে না টাকা? ঠিক আছে, এখন তুমিও দেখো আমি কতটা খারাপ হতে পারি, কতটা নিচে নামতে পারি। এখন তুমি দেখবে আমার আসল চেহারা। কিরে, এত জরুরি তলব কি হয়েছে? তুমি এসেছো আপু, আমি বিপদে পড়ে গেছি, অনেক বড় বিপদে। কিসের বিপদ? তুমি তো জানো আমি বেপথে পা বাড়িয়েছি। জানি। এখন ওরা আমাকে কোটি কোটি টাকার স্বপ্ন দেখিয়ে শুধু ব্যবহার করে যাচ্ছে। এই ধরনের শিল্পপতিদের কাজই এগুলো। আমি আমার হিসেব কড়াই গন্ডায় বুঝে নিব। আমি তোকে এর আগেও বলেছি, অবশ্যই তুই তোর হিসেব করায় গন্ডায় বুঝে নিবি। এই হিসাব বুঝে নিতে গিয়েই তো এত সমস্যা। কি সমস্যা? কি সমস্যা আমাকে খুলে বল। আমার 1 কোটি টাকা খুব প্রয়োজন। শিল্পপতি আদনানের কাছে চাওয়ার পর সে আমাকে দিল না, তাই তার স্ত্রীকে আমি জানিয়েছি। তারপর? গতকাল রাতে আমাকে টাকা দেবে বলে একটি ক্লাবে নিয়ে গিয়ে সেখানে কি হয়েছে বল, বল আমাকে সেখানে কি হয়েছে? সেখানে কয়েকজন মিলে আমাকে জোর করে মদ খাওয়ায়, তারপর আমাকে রেপ করার চেষ্টা করে। কি বলিস? হ্যাঁ, কাল রাতে আমি মামলা করতে থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা আমার মামলা নেয়নি। মামলা নেয়নি? কিন্তু কেন? তা আমি বলতে পারি না। আচ্ছা, ওরা কি তোকে খুব বেশি মদ খাইয়েছিল? হ্যাঁ। তুই কি থানায় গিয়ে ভালোভাবে কথা বলতে পেরেছিলি? তা মনে নেই। তাহলে বোধহয় তুই মাত্রাতিরিক্ত ড্রাঙ্ক থাকায় ওরা তোর মামলাটা নেয়নি।
এখন তুই কি করতে চাচ্ছিস বলতো? মামলা করবি? তুমি বলো এখন আমি কি করব? বিষয়টা অনেক জটিল তো, তাই ভাবার দরকার আছে। ভেবে তুমি একটা পথ বের করো। আচ্ছা, তুই এখন এই বিষয়টাকে নিয়ে কি করতে চাস? আমি এর বিচার চাই। তাহলে চল আমরা মামলা করি। তারা কি আমার মামলা নিবে? অবশ্যই নিবে। থানায় মামলা না নিলে আমরা আদালতে মামলা করব। তুমি এক কাজ করো, সাংবাদিকদের ডাকো, আমি সাংবাদিক সম্মেলন করি। সেটা না হয় করা যাবে, সাংবাদিক সম্মেলন যে কোনো সময় করা যাবে। তাহলে কি তোর বিচারটা চাওয়া হবে? বিচার চাওয়া না হলেও জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হবে। ঠিক আছে, কর। তবে সাংবাদিকরা কিন্তু তোকে খুব পেঁচাবে। তুই যদি সবসময় একই রকম উপস্থাপন না করতে পারিস তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, অভিনয় যেহেতু জানি সেহেতু অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, অতিরিক্ত কিছুই করবো না।